নমস্কার, আমি ডেইজি দেবনাথ, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? বরাবরের মতো আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় থেকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীরা, বলো তো, আমাদের দরজায় এসে যদি কেউ নক করে অথবা কেউ যদি কলিং বেল চাপে, তাই না, আমরা বুঝতে পারি না, অথবা কেউ হেঁটে আসতেছে, তার পায়ের আওয়াজও আমরা পাই, ঠিক আছে? তো আমরা যা কিছু শুনতে পাই সেটাই হচ্ছে শব্দ। আমরা যা কিছু শুনতে পাই সেটাই হচ্ছে শব্দ, তাই না? তাহলে আসো, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে শব্দের কথা। আমরা শিরোনামটা একটু দেখে নিই। শব্দের কথা। শব্দের কথা। এই শব্দ কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় শিক্ষার্থীরা। শব্দ ছাড়া কি আমরা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো? পারবো না। কাজেই শব্দ ছাড়া আমরা কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না, এই জন্য শব্দটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সারাদিন অনেক রকম শব্দ শুনি না? কতগুলো শব্দ কি আমাদের ভালো লাগে, কতগুলো খারাপ লাগে। তো এই শব্দটা আসলে কি? এই শব্দটা হচ্ছে এক প্রকার শক্তি, তাই না? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা আমাদেরকে কি করে? আমাদের কানে শোনার অনুভূতি জাগায়। অর্থাৎ যে শক্তিটার বলে আমরা শুনতে পাই বা শ্রবণের অনুভূতি জাগায়, সেটাকে বলা হচ্ছে শব্দ। তো শিক্ষার্থীরা, কি হলো শব্দ? কি শব্দ? এক প্রকার শক্তি। এখন আমরা জানবো শব্দ ও তার ধরন সম্পর্কে। শব্দ ও এর ধরন। আমরা তো সবসময় অনেক কিছু শব্দ শুনি, তাই না? ধরো, এই তোমার হাত থেকে যদি একটা স্টিলের বাটি মেঝের মধ্যে পড়ে যায়, তাহলে কি হবে? শব্দ হবে না? আবার কি তুমি কারোর সঙ্গে কথা বলতেছো বা কেউ কথা বলতেছে, সেটার জন্য শব্দ হবে। তোমাদের বই আছে যে আরিয়ান কি করে? অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠে, তাহলে সে কী করে? অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙে। আবার ধরো তোমরা যখন স্কুলে আসতে, তখন কি হতো? নানা রকম শব্দ শুনতে না? কোনো শব্দটা খুব সুন্দর, ধরো পাখির কলকাকলি, আবার ধরো রিক্সার টুংটাং, সাইকেলের টুংটাং, ইজি বাইক, মোটরসাইকেল হর্ন, লোকজন হইচই, এগুলো সব কিছুই আমরা শুনতে পারি, তাই না? আবার যখন তুমি স্কুলে ঢুকলা, তখন কি হয়? ঘন্টা বাজে না, ওয়ার্নিং দেয়, সেই শব্দটা আমরা শুনতে পাই। অথবা তোমার কোনো বন্ধু তোমাকে পিছন দিক থেকে ডাকলো, তাহলে কি তার গলার আওয়াজটা শুনে তুমি চিনতে পারো না কে কথা বলতেছে? হ্যাঁ, তাহলে অনেক কয়জন বন্ধু কথা বললেও কিন্তু তোমরা বুঝতে পারো যে কোন বন্ধুটা কথা বলতেছে। তারপরে আমরা কিছু কথা আছে না, আমাদের শুনতে খুব ভালো লাগে, যেগুলোকে বলা হয় শ্রুতিমধুর শব্দ, অর্থাৎ সুরযুক্ত শব্দ, যেগুলো আমাদের শুনতে সুন্দর লাগে। আবার কিছু শব্দ আছে না, আমাদের বিরক্তি লাগে, ভালো লাগে না, এগুলোকে বলা হয় সুরহীন শব্দ বা নয়েজ। তাহলে আমরা কি বললাম? যে শব্দগুলো শুনতে আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে জানো? তো আমরা কি জানলাম? সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ। আর কি জানলাম? এইটাকে আমরা শ্রুতিমধুর শব্দ বলতে পারি। সুরহীন শব্দ। এটাকে আবার আমরা নয়েজও বলতে পারি। তো সুরযুক্ত শব্দটা কেন ভালো লাগে তোমরা কি বলতে পারবে? আন্দাজ করতে পারবে? হ্যাঁ, এই শব্দটা হয় কি, একটা নিয়ম মেনে হয়, নিয়মতান্ত্রিক উপায়ে হয়, তার জন্য আমাদের শোনার সময় ভালো লাগে। আমাদের মন ভালো হয়ে যায়। একটা সুন্দর গান যদি শুনো, তোমাদের মন ভালো হয়ে যাবে না? ঠিক একই রকম এই সুরযুক্ত শব্দ। তুমি যে কথা বলতেছো, তুমি নিশ্চয়ই অনেক জোরে, অনেক চিৎকার করে কথা বলবা না, স্বাভাবিকভাবে তো কথা বলবা, তাই না? এটাতে কিন্তু আমাদের বিরক্তির উদ্যোগ হয় না। অথবা তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, রাস্তার পাশে যদি কোনো বাসা থাকে, তাহলে কি তুমি হারমোনিয়ামের শব্দ শুনো, গিটারের শব্দ শুনো, তবলার শব্দ শুনো, এই শব্দগুলো কিন্তু সুরযুক্ত, যেগুলো নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে এবং আমাদের শুনতে ভালো লাগে। তাহলে সুরযুক্ত শব্দগুলো কি হচ্ছে? গিটারের শব্দ,
গিটার, তবলা, হারমোনিয়াম, এর শব্দ। এই শব্দগুলো আমাদের ভালো লাগে। আর যে শব্দগুলো আমাদের বিরক্তির উদ্রেক করে, আমাদেরকে বিরক্ত করে, অনেক সময় মাথা ব্যথা হয়ে যায়, সেগুলো হলো সুরহীনযুক্ত। ধরো কর্কশ কণ্ঠে চিৎকার, তারপর এই হইচই, কী বলে লোহা কাটার শব্দ, তাই না? এই শব্দগুলো কিন্তু আমাদের বিরক্তির উদ্রেক করে। জোরে জোরে হর্ন বাজায় তাহলে কী হচ্ছে? হর্নের শব্দ, হর্নের শব্দ, লোহা কাটার শব্দ, লোহা কাটার শব্দ, এই শব্দগুলা আমাদের বিরক্তির উদ্রেক করে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? শব্দ দেখলাম দুই ধরনের, একটা সুরযুক্ত শব্দ আর একটা হলো সুরবিহীন শব্দ। সুরযুক্ত শব্দটা কি করে? আমাদের কানে আরাম দেয়, যেহেতু এটা নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে, তাই আমাদের শুনতে কিন্তু ভালো লাগে, তাই না? আর কিছু শব্দ আছে যেটা আমাদের শুনতে ভালো লাগে না, সেটাকে সুরহীন শব্দ বা নয়েজ বলতেছি। আর আগেই আমরা কি বললাম? শব্দ এক প্রকার শক্তি, যেটা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। তো এই দুই ধরনের শব্দই কিন্তু আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, তাই না? আমরা শুনতে পাই, কিন্তু কিছু শব্দ আমাদের বিরক্তি লাগায়, কিছু শব্দ আমাদের ভালো লাগে। এখন প্রশ্ন যদি তোমাদেরকে একটা ধরি, যে শব্দ কি? দেখো, শব্দ কি? এটা হলো আমাদের প্রশ্ন। শব্দ সি, এটা কি একটা পদার্থ? পদার্থ নাকি আধা পদার্থ? আর হলো কি? শক্তি। আচ্ছা, শব্দ কি? পদার্থ কি হবে? পদার্থ সম্পর্কে আমরা কি জানি? যে নিচে জায়গা দখল করে, তাই না? তার একটা ভর আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে বলা হয় পদার্থ। তো শব্দ কি? একে আমরা ধরতে পারি? তো শব্দ পদার্থ নয়, আধা পদার্থ বলে আসলে কোনো জিনিসই নেই, তাই না? আর শক্তি, শক্তি কেন বলছি? শক্তি এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কি দেখাও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তো শব্দটাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, ভর মাপতে পারি? কোনো কিছুই পারি না, আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, তাই না? তাহলে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। আচ্ছা, গেল। এখন আমরা এই যে সুরযুক্ত শব্দ, সুরহীন শব্দ, এত কিছু বললাম না? বললাম কি? সুরযুক্ত শব্দ, সুরহীন শব্দ। শব্দ সুরযুক্ত হোক বা সুরহীন হোক, এর কিন্তু একটা উৎস থাকবে, তাই না? তুমি যদি ঘেউ ঘেউ ডাক শোনো, তাহলে কি বুঝবা? কে ডাকতেছে? কুকুর, তাই না? হাম্বা হাম্বা যে ডাক শোনো, তাহলে কি বুঝবা? গরু ডাকতেছে। কিংবা টেলিফোন বা মোবাইলে যখন আমরা কলটা রিসিভ করি, ও পাশে যে কথা বলতেছে তার কণ্ঠ শুনে আমরা বুঝি না কে কথা বলতেছে? তো এটাই হলো উৎস। তো সুরহীন হোক বা শ্রুতিমধুরী হোক, নয়েজ হোক আর সুরযুক্তই হোক, প্রত্যেকটা শব্দেরই একটা উৎস থাকবে। কি থাকবে? প্রত্যেকটা শব্দের একটা থাকবে উৎস। উৎস ছাড়া কোনো শব্দ আমরা পাবো না। আচ্ছা, এই উৎস দেখার জন্য আমরা এখন কতগুলা পরীক্ষার মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ শব্দের উৎপত্তিটা আমরা দেখব। শব্দের উৎপত্তি শুনি। শব্দের উৎপত্তি, এটার জন্য আমরা একটা পরীক্ষা করব। পরীক্ষায় কি লাগবে? একটা ধাতব পাত্র, রশি আর একটা অবলম্বন, আর একটা লাগবে লাঠি। আমরা কি করব এই শব্দের উৎপত্তি জানার জন্য? আচ্ছা, এরকম একটা অবলম্বন থেকে এরকম একটা পদার্থ রশি দিয়ে বেঁধে দেব, এমনভাবে বেঁধে দেবো এটার জন্য কারো গায়ে ধাক্কা না লাগে।
এই অবস্থায় রেখে দিব। তারপর কি করব, একটা লাঠি দিয়ে এটার মধ্যে আঘাত করব। তাহলে কি হবে, শব্দ উৎপত্তি হবে না? তারপর তুমি ধরে দেখো এটা কাঁপতেছে। আবার লাঠি দিয়ে আঘাত করো এবং শক্ত করে চেপে ধরো। তখন কি কম্পনটা তুমি অনুভব করবা, কিন্তু শব্দটা কিন্তু আর বাইরে আসবে না। এবার হাত ছেড়ে দাও, আবার লাঠি দিয়ে আঘাত করো। তাহলে কি হবে, শব্দ হবে। শব্দটা থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর হাত দিয়ে ধরো। তখন দেখবা যে শব্দটা থেমে গেছে, তার সঙ্গে সঙ্গে কি কম্পনটা এটা থেমে গেছে। এই একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হচ্ছে, তাহলে কি হচ্ছে, শব্দ উৎপত্তির জন্য কম্পন লাগতেছে, কম্পন লাগতেছে। কম্পনটা কি চোখে দেখা যায় না, এটা আমরা হাত দিয়ে ধরে অনুভব করলাম। দেখার জন্য কি করব, এরকম একটা আমরা স্টিলের প্লেট বা গামলা নেব। একটা প্লেট নিয়ে নাও। এরকম প্লেটের মধ্যে পানি ঢালো, দিয়ে চামচ দিয়ে আঘাত করো। তাহলে কি হবে, কাঁপবে, শব্দ পাবো। আবার আঘাত করো, শক্ত করে চেপে ধরো। এই শব্দটা কি আমরা শুনতে পাবো? পাবো না। আচ্ছা, এবার আঘাত করো, শব্দ তুমি শুনতে পাচ্ছ। পানিটার দিকে তাকাও, তাকালে দেখবা যে পানিটা কাঁপতেছে। তো কম্পনটা দেখার জন্যই কিন্তু আমরা এই পরীক্ষাটা করলাম। তাহলে শব্দ উৎপত্তি হচ্ছে কি, কম্পন থেকে। তাহলে শব্দের উৎপত্তি হচ্ছে কম্পন থেকে। এই কম্পন থেকে হলো শব্দের উৎপত্তি। এই কম্পন যদি না থাকে তাহলে কোনো শব্দই উৎপন্ন হবে না। এখন শব্দের উৎস কি হবে, যে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপত্তি হচ্ছে সেই বস্তুটাই হচ্ছে শব্দের উৎস। অর্থাৎ আমি যখন কথা বলতেছি, কথা বলার সময় তুমি এখানে হাত দিয়ে দেখো, গলার কাছে যে আমাদের স্বরযন্ত্র আছে এটা কিন্তু কাঁপতেছে। কিন্তু তুমি যখন কথা বলো না, চুপ করে আছো, ধরো আমি চুপ করে আছি, এ সময় কিন্তু আমার গলাটার মধ্যে কোনো কম্পন নেই। তাহলে শব্দের উৎপত্তি হচ্ছে কম্পন থেকে। ঠিক আছে, এখন আমরা জানব শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালন। আমরা এই যে কথা বলতেছি, যখন ক্লাসে আমরা কথা বলতাম তখন কি আমাদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে তোমাদের কাছে শব্দটা যেত না? কিভাবে যেত? পৌঁছাতো তো কোনো একটা উপায়, তাই না? তোমার আর আমার মাঝখানে কি ছিল তখন? বাতাস ছিল, তাই না? এই বাতাসের অণুগুলো কিন্তু দূরে দূরে অবস্থান করে। বড় হলে জানবে আন্তঃআণবিক শক্তি। আমি শুধু বলি যে বাতাসের অণুগুলো যে এদের মধ্যে নিজেদের মধ্যে যে বন্ধন সেটা দুর্বল, অনেক দূরে দূরে অবস্থান করে। যখন এখানে একটা ধরো বাদ্যযন্ত্রের মধ্যে ধরো দোতারার তারে তুমি আওয়াজ করলা, অথবা সুরশলাকাটা এই ধরনের একটা বস্তু ওয়াইর আকারে, এটাতে যদি আঘাত করি তো শব্দটা কিন্তু চারদিক দিয়ে ছড়ায় পড়বে, গিয়ে এই প্রথম অণুটা কাঁপবে। কাঁপতে কাঁপতে কী করবে, এই কম্পনটা এখানে চলে যাবে, এভাবে চলে যাবে। আবার তারপরে কম্পনটা এখান থেকে এখানে চলে যাবে। তারপরও কি হবে, এখান থেকে এভাবে এভাবে চলে যেতেই থাকবে। আমরা কি জানি, একটা উৎস থেকে কম্পনটা উৎপত্তি হয় না? ধরো এটা একটা উৎস, এখানে শব্দ হচ্ছে, এইটা একটা উৎস। উৎস এই পাশে আছে হলো শ্রোতা। তো শ্রোতার কাছে কিভাবে যাবে, এভাবে কম্পনটা যাবে ঢেউয়ের আকারে, এভাবে ঢেউয়ের আকারে শব্দটা যাবে। তো শব্দেও যে উৎপন্ন হলো উৎস থেকে, তখন যে একটা কম্পনের সৃষ্টি হলো, সেই কম্পনের ফলে মাধ্যম কথাটা আসলো, খেয়াল করো, মাধ্যমে একটা আন্দোলনের সৃষ্টি হবে। হওয়ার ফলে কম্পনটা এই উৎস থেকে শ্রোতা পর্যন্ত সঞ্চালিত হবে বা চলে যাবে। এইটাকে বলা হচ্ছে ঢেউ। তাহলে ঢেউ কি? ঢেউ
এর সৃষ্টি হয় কিসের ফলে? আন্দোলনের ফলে। আন্দোলনের ফলে, আন্দোলন বলি শুধু, আন্দোলন। অর্থাৎ যখন বললাম যে আমাদের মাঝখানে যে বাতাস আছে, যখন উৎস থেকে কম্পাঙ্কটা উঠতেছে, তখন কি উঠতেছে? এই বাতাসের মাঝখানে একটা আন্দোলন সৃষ্টি হচ্ছে, হয়ে এই বাতাসের অণুগুলোর পরপর ধাক্কা দিয়ে ঢেউয়ের মতো করে শ্রোতার কাছে এই আন্দোলনটা পৌঁছায় যাচ্ছে। এটাকে বলতেছি আমরা ঢেউ। এভাবে শব্দটা উৎস থেকে শ্রোতার কান অবধি পৌঁছায়। আচ্ছা, একটা কথা বললাম কি, শব্দ সঞ্চালন। এখন শব্দ সঞ্চালন কাকে বলে? এই যে উৎস থেকে শ্রোতা পর্যন্তটা শব্দটা এক স্থান থেকে আরেক স্থানে গেল, যাতায়াত করলো, এইটাকে বলা হচ্ছে শব্দের সঞ্চালন। উৎস থেকে যেভাবে শব্দটা শ্রোতা পর্যন্ত পৌঁছায়, সেটাকে বলা হচ্ছে শব্দের সঞ্চালন। এখন বলতেছি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, তাই না? এখন এটা পরীক্ষা করার জন্য আমরা একটা পরীক্ষা করব। আচ্ছা, আমাদের মাধ্যম কিন্তু তিনটা, তাই না? আমাদের পদার্থ কয় ধরনের? কঠিন, তরল ও বায়বীয়। বায়বীয় কি? বায়ু পদার্থটা। তো এই পরীক্ষাটা আমরা আগে লিখে নিই। এই পরীক্ষাটা করার জন্য আমাদের লাগবে শব্দ, আগে লিখে নিই, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। এটার জন্য আমরা একটা পরীক্ষা করব। পরীক্ষার জন্য লাগবে একটা বড় কাচের বোতল, একটা ছিপি, একটা ঝুনঝুনি, একটা সরু কাঠি আর সুতা। প্রথমে কি করব, এই ধরো একটা বড় মুখওয়ালা একটা বোতল, এর মধ্যে ঝুনঝুনিটা একটা কাঠিতে, ছোট সরু কাঠিতে সুতা দিয়ে বেঁধে দিয়ে দিব ঝুনঝুনিটা। এখানে আছে আমাদের ঝুনঝুনি। এভাবে রাখবো, এই কর্ডটা ছিপি আকারে থাকবে। এখন এমনভাবে আমরা এই বোতলটা ঝাঁকাবো যেন ঝুনঝুনিটা বোতলের দেওয়ালে আঘাত না লাগে। এই অবস্থায় কি হবে, আমরা ঝাঁকালাম, শব্দটা তো আমরা শুনতে পাবো, তাই না? তারপর কর্ডটা খুললাম, নিচে একটা স্ট্যান্ডের সাহায্যে মোমবাতি দিয়ে ছিপিটা খুলে তাপ দিলাম। তাপ দেওয়ার পর ছিপিটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর কী করব, এরপর আবার এটাকে আমরা ঝাঁকাবো যেন দেওয়ালের গায়ে ঝুনঝুনিটা না লাগে। তখন কিন্তু আমরা আর শব্দ শুনতে পাবো না। যদিও শুনতে পাই, তাহলে খুবই ক্ষীণ শব্দ শুনতে পাবো। অর্থাৎ বাতাসটা যদি একটু থেকে যায়, তাহলে আমরা গরম করার ফলে কিছু বাতাস, কিন্তু বাতাসের ধর্ম হচ্ছে তাপে কি হয়, হালকা হয়ে উড়ে চলে যায়। তাহলে ভিতরে কিন্তু আর কোনো বাতাস ছিল না। বাতাস না থাকার জন্যই কিন্তু আমরা শব্দটা আর শুনতে পাচ্ছিলাম না। তাহলে কি হলো, এখান থেকে প্রমাণ হলো যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। এখন আমরা বললাম যে মাধ্যমটা আসলে তিন ধরনের, তাই না? কঠিন, তরল আর বায়বীয়। তো বায়বীয় মাধ্যমে তো আমরা সবসময় কথা বলতেছি। আমরা বলতেছি যে কঠিন মাধ্যমে, কঠিন। আচ্ছা, প্রথমে বায়বীয়টায় আসি, একটা একটা করে আসি। বায়ু মাধ্যমে কি দেখলাম, যে অণুগুলো এভাবে ফাঁকা ফাঁকা ছিল, তাই না? এর জন্য এখান থেকে এখানে গেল ঢেউ, এখান থেকে এখানে গেল, সময় লাগলো না। তারপর আসো তরল মাধ্যম। এদের অণুগুলোর মধ্যে শক্তিটা, কাছাকাছি থাকার শক্তিটা বায়ুর চেয়ে একটু বেশি। তাহলে কি থাকে দেখো, এর অণুগুলা একটু কাছাকাছি থাকে,
তাহলে কি হবে, বায়ুতে এক অণু থেকে আরেক অণুতে কম্পাঙ্ক যেতে বেশি সময় লাগতেছে, এখানে যেহেতু কাছাকাছি থাকতেছে তাহলে কি হচ্ছে, সময়টা একটু কম লাগতেছে। আর কঠিনের ক্ষেত্রে দেখো, কঠিনের ক্ষেত্রে এদের বন্ধনটা এত বেশি যে গায়ে গায়ে লেগে থাকে। কঠিনের অণুগুলো এভাবে গায়ে গায়ে লেগে থাকে। তাহলে শব্দটা যদি এখানে আসে তাহলে কি হবে, চারপাশেই আছে, সঙ্গে সঙ্গে এক মুহূর্ত সময় নষ্ট না করে শব্দটা এখানে পৌঁছাবে। তাহলে কি হবে, এখানে সময় কম লাগবে না? অবশ্যই কম লাগে। এটা যদি আমরা চিহ্ন সহে দেখাই তাহলে দেখো, বায়ু মাধ্যমে সময় বেশি লাগে, তারপরে সময় কম লাগে তরল মাধ্যমে, তারপরে সময় আরও কম লাগে কি হয়, কঠিন মাধ্যমে, তাই না? কঠিনের তাহলে শব্দটা খুব দ্রুত যায়, তারপরে তরলে, তারপরে বায়ু মাধ্যমে যায়, এভাবে শব্দটা যাতায়াত করে। আচ্ছা, এই তো গেল, তোমাদের বইয়ে একটা স্প্রিং দেওয়া আছে, তাই না? তোমাদের বইয়ে একটা স্প্রিং এর ছবি আছে, দেখো স্প্রিং এর ধরি এখান থেকে আটকানো আছে। তাহলে কি হলো, এই ঘন আবার এসে ঘন, আবার এসে হালকা, অর্থাৎ সংকুচিত আর প্রসারিত হচ্ছে। তাহলে হচ্ছে কি, এগুলো প্রসারণ, প্রসারণ, আর এটা হচ্ছে সংকুচিত, সংকুচিত। ঠিক আছে, এভাবে চলতেছে। তাহলে তরঙ্গের দিক হবে, তরঙ্গের দিক, ঠিক আছে। আর স্পন্দনের দিক, স্পন্দন মানে কম্পন, স্পন্দনের দিক, স্পন্দনের দিক হবে উভয় দিক, কিন্তু তরঙ্গের দিক যাবে এভাবে। অর্থাৎটা স্প্রিংটা টেনে যদি ছেড়ে দিই তাহলে একবার প্রসারিত হবে, একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে, একবার সংকুচিত হবে, এভাবে কিন্তু শব্দটা সামনের দিকে সঞ্চালিত হবে। এটা যদি আমি আরও ভালো করে তোমাদের বোঝাতে চাই, ধরো এটা হলো উৎস, এখান থেকে শব্দটা বের হচ্ছে, তাহলে কি হবে, শব্দটা এসে এখানে ধাক্কা দেবে না? ধাক্কা দিলে কি হবে, এই বায়ুর স্তরটা এভাবে সংকুচিত হয়ে যাবে, তারপরে কি করবে, তারপরটা আবার এইভাবে ফাঁকা হয়ে যাবে, তারপর আবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে। আচ্ছা, এইটা যখন এখানে সংকুচন হচ্ছে, এইটাকে ধাক্কাটা দেব, এর অবস্থান কিন্তু তখন এরকম হবে, আর এই যে অবস্থানটা কিন্তু আবার এভাবে ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ আগের জায়গায় ফিরে আসবে। আচ্ছা, যখন এভাবে আসলো, এই অংশটা তখন কিন্তু এটাতে গেল, আবার এটা সংকোচনটা যখন এখানে গেল, এটা কিন্তু এই অবস্থায় আসলো। অর্থাৎ তোমরা দেখো না, ভিড়ের মধ্যে লাগিয়ে দাঁড়ালে একটা ধাক্কা আসলো, তুমি কি করলে পাশেরটাকে ধাক্কা দিয়ে আবার নিজে আগের জায়গায় ফিরে আসলে না? ঠিক একই ঘটনা ঘটে এখানে, এই ধাক্কা দিয়ে আবার নিজের জায়গায় ফিরে আসে। এইভাবে শব্দটা উৎস থেকে এই তরঙ্গের দিকের মতো, ঢেউয়ের মতো সংকুচিত এবং প্রসারিত হওয়ার মধ্যে উৎস থেকে শ্রোতার কাছে গিয়ে পৌঁছায়। আমার মনে হয় শব্দ সঞ্চালন তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো তরল পদার্থের মধ্যে আমরা সঞ্চালনটা দেখি। তরল পদার্থে
শব্দের সঞ্চালন ও শব্দের বেগ। আচ্ছা, তরল পদার্থের মধ্যে শব্দ সঞ্চালনের জন্য তোমাকে একটা বেলুন নিতে হবে, নিয়ে বেলুনটার ভিতর এভাবে পানি দিতে হবে, পানি দিয়ে ভর্তি করে বেঁধে দিলা। তারপর কি করলা, তুমি বেলুনের গায়ে কানটা লাগাই দিলা, আরেক পাশে তুমি আঁচড় কাটলা। তাহলে দেখবা শব্দটা অনেক জোরে শুনতে পাবে, কিন্তু তোমার পাশে যে দাঁড়ায় থাকবে সে কিন্তু শুনতে পাবে না অত জোরে। তাহলে বেলুনের ভিতর তুমি পানি নিলা, এখানে তোমার কান দিলা, আর এর পাশে তুমি আঁচড় দিতে শুরু করলা। তাহলে কী হবে, শব্দটা দেখবা বেশ জোরে তোমার কানের মধ্যে পৌঁছাচ্ছে। তাহলে কি হলো, পানি তো হলো তরল, তরলের মধ্য দিয়ে শব্দটা সঞ্চালিত হচ্ছে। এখন আসো কঠিন। কঠিন পদার্থের পদার্থে লিখলেই মনে হয় ভালো লাগবে। পদার্থের শব্দের সঞ্চালন। আচ্ছা, কঠিন পদার্থের মধ্যে আমরা কি করব, একটা ধাতব স্কেল নিব, এভাবে কানের কাছে ধরবো, অথবা চোখ নিব, নিয়ে আরেক পাশে এভাবে আঁচড় কাটবো। তাহলে কি হবে, শব্দটা অনেক দ্রুত আসবে, কিন্তু তোমার পাশে যদি আরেকজন দাঁড়ায় থাকে সে কিন্তু সেভাবে শব্দটা শুনতে পাবে না। এটা কিন্তু তুমি বাসায় টেবিল, তোমার যে পড়ার টেবিল আছে না, পড়ার টেবিলটা তো এরকম, ঠিক আছে, এখানে তুমি থাকলা কান দিয়ে, আর এই পাশে ছোট ভাই বোন বা আম্মুকে বললা আঁচড় কাটতে, আর এক ভাইকে বা বোনকে দাঁড়ায় থাকতে বললা। তাহলে কি হবে, দেখবে তুমি শব্দটা শুনতে পাচ্ছ এদিকে আঁচড়ানো, কিন্তু এখানে যে দাঁড়ায় আছে সে, তুমি যেখানে কান লাগাই আছো তুমি শুনতে পাচ্ছ, কিন্তু এ কিন্তু শব্দটা শুনতে পাবে না। কঠিন মাধ্যমে শব্দের বেগটা অনেক বেশি। কেমন বেশি আমরা একটু দেখে নিই। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 343 মিটার যায়। তরল পদার্থ আমি এখানে পানি দিই। পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড। আর কঠিন পদার্থের এক একটা পদার্থে তো এক এক রকমের বেগ হয়। আমরা এখানে দেখবো, তোমাদের বই আছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে কি দেখলাম আমরা, বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম, তাই না, 343 মিটার পার সেকেন্ড। পানিতে হলো 1496 মিটার পার সেকেন্ড। আর অ্যালুমিনিয়ামের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। এখন যদি তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, কোনটি দিয়ে বা কোনটিতে শব্দের বেগ বেশি? এক হলো জলীয় বাষ্প, 2 হলো পানি, 3 হলো বরফ। কোনটা তো বেশি হবে বলো তো? জলীয় বাষ্প কি গ্যাসীয়, পানি হলো তরল, বরফ হলো কঠিন। আমরা যদি কঠিন পদার্থের শব্দের বেগ বেশি, তাহলে শব্দের বেগ বেশি হবে কঠিন পদার্থে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি জানলাম? শব্দ এক প্রকার শক্তি, তাই না? আর শব্দ উৎপত্তি হওয়ার জন্য একটা উৎস দরকার। শব্দ উৎপত্তি হয় কম্পনের মাধ্যমে,
আর শব্দ আর দেখলাম শব্দের ধরন দুই ধরনের, সুরযুক্ত শব্দ এবং সুরহীন শব্দ, তাই না? শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, এটা দেখলাম। তারপর দেখলাম কি শব্দটা বায়বীয় কঠিন তরল মাধ্যমে কোন মাধ্যমে কিভাবে যায় সেটাও আমরা দেখলাম। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে সুরযুক্ত ও সুরহীন শব্দের 5টি করে তালিকা করো। এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? আর আরেকটা কথা বলতে হয়, মাদকদ্রব্য সব টিচারাই তো বলতেছে, আমার শুধু একটা কথাই থাকবে, কৌতূহলের বশত হয়ে কোনো কিছুর প্রলোভনে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে, সঙ্গীর পাল্লায় পড়ে কোনো ক্রমে তুমি মাদকটা গ্রহণ করবে না, কারণ মাদক একবার গ্রহণ করলে সেখান থেকে কিন্তু আর বের হয়ে আসা যায় না। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।